তেহরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ। জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার। মধ্যপ্রাচ্য উত্তেজনার সংকটে গুজব। পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ভোগান্তিতে মানুষ। জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি কূটনৈতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। এমপিদের নিয়ে তারেক রহমানের কর্মশালা। এবং ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে নতুনত্ব এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে। তাঁতপল্লীতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। প্রথমবারের মতো তেহরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিত্য ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। এর আগে ওয়াশিংটন পোস্ট এ সহায়তার বিষয়টি প্রথম প্রকাশ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দ্রুত সময়ে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধান করার ব্যাপারে জোরারোপ করেন রুশো প্রেসিডেন্ট। অপরদিকে ইরানের জনগণের প্রতি সমর্থন জানানোয় রাশিয়াকে ধন্যবাদ জানান মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০ টার্গেটে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড আজ শনিবার এ তথ্য জানিয়েছে। এসব হামলার লক্ষ্য হল ইরানের নিরাপত্তা বাহিনীর সরঞ্জাম ধ্বংস করা। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে হলে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নতুন নেতৃত্ব না এলে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা বন্দর সহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এদিকে ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হবে না। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ এ পথে চলাচল করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই কূটনৈতিক উদ্যোগ জোরদার করে সংকট নিরসনের ওপরই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। রাজধানী সহ সারা দেশে পাম্পগুলোতে ভিড় বাড়ায় যানবাহনের তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পিবিসি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এতে একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার। জিপ ও মাইক্রোবাস নিতে পারবে সর্বোচ্চ 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 80 লিটার পর্যন্ত। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাক দৈনিক 220 লিটার পর্যন্ত তেল নিতে পারবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জ্বালানি তেল সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পে বেড়েছে ক্রেতার চাপ। সংকটের সম্ভাবনায় প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে তেল কিনছেন ক্রেতারা। এতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে পেট্রোল পাম্পে। পাশাপাশি জ্বালানি তেল না থাকায় বিক্রি বন্ধ করে দিয়েছে নগরীর বেশ কয়েকটি পাম্প। যদিও ক্রেতাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেই পাম্প বন্ধ করে দিয়েছে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যদিও আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যমতে দেশের বাজারে এখনো সংকট কিংবা দামের তারতম্য পড়েনি, তবুও আতঙ্কিত সাধারণ মানুষ। এখন যেহেতু হরমুজ প্রণালী অফ, আমরা মোটামুটি শিওর হয়েছি নিউজ দেখে। যেহেতু দেশে একটা যুদ্ধ লেগে গেছে, এখন কথা হলো তেলের সংকট হইতেই পারে। তেলের দাম হয়তো বা বাড়বে, এরকম একটা ইয়ের মধ্যে আমরা আছি। প্রায় আধা ঘন্টার উপরে
আমি ঘুরতেছি তেল মানে কেউ তেল দিতেছে না, মানে বুঝলাম না ব্যাপারটা। আতঙ্কের জেরে এরই মধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার চাপ। নগরীর অধিকাংশ পাম্পেই সৃষ্টি হচ্ছে গ্রাহকের দীর্ঘ লাইন। এছাড়াও তেল না থাকায় বেশ কিছু পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তেল না থাকলে আমাদের ট্যাঙ্কি খুলে দেখাক যে তেল নাই, আমরা চলে যাবো। গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত কোথাও আমি স্পেস পাই নাই যে নিব, একেবারে জাম প্যাক হয়ে রয়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটের গুজবেই ক্রেতারা প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে কিনছেন পেট্রোল। এতে সংকট বাড়ছে জ্বালানি তেলের। যে তেল আমরা ডিপো থেকে উত্তোলন করা হয়েছে, সেই তেল প্রয়োজনের আমাদের যা স্টক ছিল, এই কাস্টমার যেখানে 1000 টাকা লাগবে এখানে 1500-2000 টাকার এরকম নিয়ে তেল গত রাত্রি আমাদের শেষ করে দিছে। ডিপো থেকে এখন আমাকে যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ দিতেছে না। ডিপোতেও তো এখন কুঠা করে দিতেছে, প্রত্যেকদিন 6000 লিটার তেল দেয়, বেশি চাইলেও আমরা আনতে পারি না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য মতে এপ্রিলে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে খোলা হয়েছে 7টি এলসি। এপ্রিলে হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টা এলসি আমরা কমপ্লিট করেছি। এদিকে দুপুরে আকস্মিক পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দেশের কল্যাণে যানবাহনে অতিরিক্ত জ্বালানি না নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সকলকে সচেতন থাকার কথাও বলেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে আয়োজিত ইফতারে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষায়, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। I would like to take this opportunity to introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন সামনে রেখে দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছেন বিএনপি। শুক্রবার সকালে গুলশানের দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালা উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধিবিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে এই কর্মশালার আয়োজন করেছে দলটি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে কর্মশালায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, সংসদের চিফ হুইপগণ অংশ নেন। বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালায় যোগ দেন। সংসদীয় দলের নেতা হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন তিনি। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও। কর্মশালা শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তুলে ধরেন এই কর্মশালার উদ্দেশ্য এবং তাৎপর্য। আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই, জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি, এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিডিওর কি, ফার্স্ট রিডিং কিভাবে হবে, সেকেন্ড রিডিং কিভাবে হবে, থার্ড রিডিং কিভাবে হবে, তারপরে সেই বিলটা কিভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কি গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে,
সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে, সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর গণনার প্রতি পর্বে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর এজন্য সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জড়িতদের নাম প্রকাশ করতে হবে বলে জানান তিনি। শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন গোলাম পরোয়ার। পূর্ব ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। 9:30টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণার সব সম্প্রচার বন্ধ করে দেওয়া, দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি রহস্য তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল, সাহস থাকলে নাম প্রকাশ করুন। সরকার এবং দেশের জুডিশিয়ারি, বিচার বিভাগে যারা আছেন, সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাহারি ডিজাইন আর নতুনত্ব এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে। ইতোমধ্যে শাড়ি কিনতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ভিড় করেছেন টাঙ্গাইলের তাঁতপল্লীর শোরুমগুলোতে। মীর আনোয়ার হোসেন টোটলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন দারিন। উৎসব কিংবা যে কোনো অনুষ্ঠানেই বাঙালি নারীর প্রথম পছন্দের পোশাক শাড়ি। আর ঈদ ও পহেলা বৈশাখের সময় নতুন শাড়ি না হলে আনন্দ যেন অনেকটাই ফিকে যায়। তাই ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে দেশের বিভিন্ন জেলার ক্রেতারা আসছেন টাঙ্গাইলের পাথরাইল, করটিয়া, কালিহাতীর বল্লাসহ সকল তাঁতপল্লীগুলোতে। তাঁতপল্লীতে হাফ সিল্ক, তসর, সফট সিল্ক, মাসলাইস কটন, মসলিন, জামদানি, কাতান, বেনারসি সহ নানা রঙের মনকাড়া ডিজাইনে তৈরি করা হচ্ছে শাড়ি। আর মার্কেটের ভিড় এড়াতে অনেকেই আসছেন এইসব তাঁতপল্লীতে। শ্রমিকরাও বাড়তি আয়ের আশায় দিনরাত পরিশ্রম করছেন। আমি একটু ব্যস্ততা আছি, সামনে পয়লা বৈশাখ, ঈদের পরেই সামনে ঈদ, তারপরে পয়লা বৈশাখ, এই সন্ধে আমাদের কাপড়ে একটু মহাজনের একটু কাজের চাপ, আমরা খুব ব্যস্ততা। এখানে আমি মোটামুটি প্রায়ই আসি, এখান থেকে কিনে শান্তি পাওয়া যায়। আমার দিদির জন্য, আমার জন্য আর আমাদের পরিবারের জন্য শাড়ি পাত্রাইলে খুবই উন্নত মানের এবং ভালো। এই পাত্রাইলের এখানে শাড়িগুলো অনেক ভালো এবং উন্নত মানসম্মত এবং পয়রা অনেক আরামদায়ক। ঈদ ও পহেলা বৈশাখ যতই এগিয়ে আসবে শাড়ি বিক্রি ততই বৃদ্ধি পাবে বলে আশা করছেন এই ব্যবসায়ী নেতা। আমরা ভালো জিনিস বাজারে দিয়েছি, দেশের মানুষ যদি দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে ঈদের আনন্দ উপভোগ করে, তাহলে আমাদের এই শিল্পটা কিছুটা হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। জিআই পণ্য ইস্যুতে নানা ধরনের ষড়যন্ত্র হলেও সামনের দিনগুলোতে টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এবার ঈদ যাত্রা টিকিট বিক্রির খবর জানাতে গাবতলীর বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, টিকিট বিক্রির সর্বশেষ অবস্থা কেমন দেখছেন এবং সেই সাথে যাত্রীরা এ সম্পর্কে কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকেই গাবতলী বাস স্ট্যান্ডে রয়েছি এবং এখানে যারা টিকিট কাউন্টারগুলোতে যে আপনার হলো যে দায়িত্বশীল যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। যদিও বা যারা আসলে ঘরমুখ মানুষ যারা টিকিট কাটতে আসছেন তার চাপটি একটু কম। এবং আমি যদি একটু আপনাকে বলি যে এখান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল, একই সঙ্গে উত্তরাঞ্চল, এই দুই স্থানের আপনার হলো যে যাত্রীরা যাতায়াত করেন এবং এখানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে যাত্রী যেই দূরপাল্লার বাসগুলো চলাচল করে সেখানে যাত্রীর চাপ একটু কম।
এবং একই সঙ্গে আমরা এখানে যদি উত্তরাঞ্চলে যারা রয়েছেন, উত্তরাঞ্চলে বাস কাউন্টারে যেগুলো চাই তাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু যাত্রীর চাপটা ধীরে ধীরে বেড়েছে। একই সঙ্গে 18 তারিখ পর্যন্ত পুরো একেবারেই তাদের সিটগুলো বুক হয়ে গেছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই বাস টার্মিনালের আমি একাধিক কাউন্টারের যে ম্যানেজারগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় বলেছে যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের দামামায় কাঁপছে পুরো বিশ্ব, তারা কিন্তু একটি বিষয় বলছে যে আপনার হলো যে যুদ্ধের দামামায় কাঁপছে, সেই দামামায় কাঁপার কারণে তাদের কিন্তু এক প্রকার তেলের একটি সংকট লক্ষ্য করছে, যার কারণে অনেকেই অগ্রিম টিকিট দিতেও কিন্তু সাহস পাচ্ছেন না। যদিও বা শহরের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার হলো যে একটি নির্দিষ্ট পরিমাণে তেল দূরপাল্লার বাসগুলো কিনতে পারবে, সেটিও কিন্তু বলা হয়েছে। এবং এখন পর্যন্ত আপনার হলো যে তারা পাবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু পাচ্ছে না। আমার এই মুহূর্তে একজন যে এখানে দায়িত্বরত একজন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। জি, আমরা একটু জানতে চাই যে আসলে কি ধরনের শঙ্কার মধ্যে আছেন এবং যাত্রীর চাপ কিরকম লক্ষ্য করছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশে একটা সংকট চলতেছে, তেলের যে কাহিনীটা, সেটা হলো যাত্রীর টিকিট তো অ্যাডভান্স হালকা পাতলা আমরা কিছু দিচ্ছি, আর অনেককে আমরা দিতে চাচ্ছি না, কারণ এই সংকট তো বলার কাজে নাই। আপনারা টিকিট নিয়ে যাবেন, বাল বাচ্চা নিয়ে আসবেন, আসার পরে এসে যে গাড়ি না পান, তাহলে আমাদের প্রতি এটা আপনারা রাগ করবেন, গাড়ি নাইতে তেল নাইতে টিকিট বেচছেন কেন? আমরা টিকিট বেচছি সীমিত, 20 গাড়ি আছে, 10 গাড়ির টিকিট বেচছি, আর বাদ বাকি এরম রয়েছে। শুধু আমাদের না তো, অল বাংলাদেশে, নর্থ বেঙ্গল, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, প্রতিটি পরিবহনে সীমিত হাতে রেখে টিকিট বেচছে, যাতে জনগণ ভোগান্তি না হয়। আমরা বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছে, আমরা তার কাছে জোরহাত করে বলতে চাই যে সামনে ঈদ, সকলেই যত নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই আপনার কাছে যে আসলে তেল তো একটা লিমিট করে দিয়েছে দূরপাল্লার বাসগুলো, যে 200 লিটারের একটু বেশি আপনারা তেল নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা আশঙ্কা মুক্ত হচ্ছেন কিনা? কিন্তু এই দেশে তো কিছু এখনো শয়তান আছে, শয়তান বোঝেন তো, শয়তানকে কাছে আছে, শয়তানটা দিবে না, এমনও তো একটা সিন্ডিকেট আছে। এটার প্রতি প্রধানমন্ত্রী একটু সুদৃষ্টিতে দেখতে হবে। আসলে চোররা কি করে, আসলে তেল আছে দিচ্ছে না, অনেকে সিন্ডিকেট করে রেখে দিচ্ছে। বিজন, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর মাধবদীতে আবারও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় হৃদয় নামক একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের ধর্ষণের ঘটনা ঘটে। রাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ছেয়ে গেছে আমবাগান। মুকুল সংরক্ষণ ও ভালো ফলনে আসায় ব্যস্ত সময় পার করছেন আম চাষি ও কৃষকরা। পরিচর্যা, ওষুধ প্রয়োগ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্নতায় চলছে জোর তৎপরতা। কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। শহীদুল ইসলামের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আফরিন পপি। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে ফুটেছে আমের মুকুল, ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। জেলায় 37,487 হেক্টর আম বাগানে এখন একই চিত্র। অনুকূল আবহাওয়ায় এবছর মুকুলের অবস্থা ভালো বলে জানিয়েছেন চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়ে রয়েছে শঙ্কা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন চাষি ও বাগান মালিকেরা। মুকুল বের হওয়ার পর পোকামাকড়ের আক্রমণের আশঙ্কায় সময়মতো স্প্রে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। আবহাওয়াটা যদি এখন এভাবে এ মাসটা হয় তো আমরা খুব খুশি হয়ে যাব। যদি আবহাওয়া যদি খারাপ হয় তাহলে একটু খারাপ হবে। সবার কাছে মুকুল হেসাইলাম আক্কা দিয়া, সবাই মিলে বীজ দেওয়া, ভিটামিন দেওয়া, বিঝাবি এসে নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে। কোনো গাছে আমের ফল দেখতে পাওয়া যাচ্ছে, দানা এসেছে, আমরা বীজ চাহার মারছি, সব কর্ম করছি, আমরা খাচ্ছি বাগানের পিছনে। জেলায় এবছর আমের মুকুলের অবস্থা সন্তোষজনক জানিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পরামর্শ দিচ্ছি বিশেষ করে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে যাতে তারা আমগুলো উৎপাদন করতে পারে, বিশেষ করে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির জন্য এবং ব্যাগিং করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, যাতে নিরাপদ এবং পুষ্টিকর আম উৎপাদন হয়। কয়েক মাস পর এই মুকুলি রূপ নেবে রসালো আমে। এরপর দেশের বাজারে সুনাম ছড়াবে চাঁপাইনবাবগঞ্জের আম।
আফরিন পপি, মোহনা সংবাদ। বরগুনার উপকূলীয় চরাঞ্চলে আগাম জাতের তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। রমজান মাস ও বাড়তি তাপমাত্রার কারণে বাজারে তরমুজের চাহিদা বেড়েছে কয়েক গুণ। চড়া দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কোনো রকম হয়রানি বা চাঁদা ছাড়াই কৃষক যেন তরমুজ বিক্রি করতে পারে সে ব্যাপারে সহায়তা করছে কৃষি বিভাগ। গোলাম হায়দারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরগুনা জেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় আবাদ হয়েছে আগাম জাতের তরমুজ। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় জেলায় বেড়েছে তরমুজের আবাদ। ইতোমধ্যে এসব এলাকার তরমুজ বিক্রি শুরু হয়েছে। একদিকে রমজান মাস, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। দুয়ে মিলে তরমুজের চাহিদাও এখন আকাশচুম্বী। এ কারণে তরমুজ বিক্রি হচ্ছে বাড়তি মূল্যে। ফলে খরচের তুলনায় দ্বিগুণ লাভবান হচ্ছেন কৃষকরা। প্রতি পিস তরমুজের পাইকারি ক্রয় মূল্য 200 থেকে 250 টাকা, যা কেজি প্রতি 40 থেকে 50 টাকা। 2.5 কেজি জমি চাষ করছি, আমাদের খরচ গেছে 6 লাখ। 6 লাখ খরচ গেছে, আমরা 15 লাখ টাকা বেচছি। আমি যে তরমুজ কিনছি তাতে 12,500 তরমুজ হবে। আমি 15 লক্ষ টাকা দিয়ে কিনছি। এখানে কোনো ঝামেলা হয় নাই, সুন্দর পরিবেশে আমি তরমুজ উঠা নিয়ে যেতেছি আর কি। কৃষি কর্মকর্তারা যদি আমাকে একটু হেল্প করতে, যেমন টাকা পয়সা দিয়া বা ঔষধ বড়ি দিয়া, ভালো বীজের ব্যবস্থা করিয়া, তাহলে আমাকে একটু উপকৃত হইতে হবে। 10 টাকা লইয়ে যদি আমরা নামি, আমাকে 30 টাকা খরচ হয়, আমরা পরে করে দিয়ে আনতে হয়, না তো আমার ফার্ম লাগবে না। তরমুজ বিক্রির সময় কৃষকরা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়ে নজর দিচ্ছে কৃষি বিভাগ। কিছু কিছু এলাকায় আগাম তরমুজ আবাদ করেছে। আগাম তরমুজ আবাদ করার কারণে তারা আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে রমজান মাস চলতেছে, এখানে তরমুজের একটা ব্যাপক চাহিদা আছে। কৃষকরা খুবই খুশি যে তারা পর্যাপ্ত ভালোভাবেই তারা ঘরে সংগ্রহ করতে পারছে, পাশাপাশি দাম পাচ্ছে খুব। এই কৃষকরা যেন কোনো হয়রানির শিকার না হয়। চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কি আছে। চলতি মৌসুমে 12,310 হেক্টর জমিতে আগাম জাতের তরমুজ চাষকে কেন্দ্র করে চরের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, থানার ওসি হাফিজ মোহাম্মদ রায়হান, বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রংপুর সদর উপজেলা জানকি ধাপের হাটে প্রতারণার শিকার হয়ে নিম্নমানের আলু বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এই সময় তারা ক্ষতিপূরণের দাবি ও প্রতারক বীজ ব্যবসায়ী শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর বেড়িবাদের মধ্যে প্রায় শতাধিক বনজ সরকারি গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মানিকগঞ্জের তরা রহমতের কুটিরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিনহা কবির। সিরাজগঞ্জে সিঙ্গার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সঙ্গীত শিল্পীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী শিল্পীরা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। টাঙ্গাইলে মির্জাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়াসি ইউনিয়ন কল্যাণ পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে ঐতিহাসিক 7 মার্চ আজ, ক্ষোভের বিস্ফোরণ ছড়ালো সবখানে। ইরানের নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। জ্বালানি তেল বিক্রির সীমা ঠিক করে দিল বিপিসি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নভেম্বরেই তৈরি হয় খামেনি হত্যার নীল নকশা, ইসরায়েলের পরিকল্পনা জানত না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে ঐতিহাসিক 7 মার্চ আজ, তেল আবিব ও তেহরানের কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা। সংকটের গুজবে জ্বালানি তেল কিনতে সারা দেশে হুড়োহুড়ি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে উড়ন্ত আশিক কি ইউনুসের মার্কেটিং ম্যানেজার।
যুদ্ধের ভয়াবহতা বাড়ছেই, হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্র ফিরেছে বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যুগান্তর শিরোনাম করেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেলে রেশনিং গাড়িতে তেল বিক্রির সীমা বেঁধে দিল সরকার। নতুন অস্ত্রের ঝাঁপি খুলল ইরান, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ওয়ার এন্টায়ার্স নেক্সট পেস, পেইন অফ এ ফ্যামিলি বার্নড ইন গ্যাস এক্সপ্লোশন, সার্ভাইভাল ওটস গেম ফর ভিকটিমস অফ গ্যাস ফায়ার্স, গিভ পিচ এ চান্স। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তেহরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া, আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোন আলাপ। জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার, মধ্যপ্রাচ্যে উত্তেজনার সংকটের গুজব, পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে মানুষ। জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি কূটনৈতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী, এমপিদের নিয়ে তারেক রহমানের কর্মশালা। এবং ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে নতুনত্ব এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে, তাৎপর্যিত বেড়েছে ক্রেতাদের আনাগোনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।